আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো মানুষ মানুষের জন্য লাইভ ফ্রম লকডাউন থেকে মিথুন বলছিলাম। আমাদের আজকে একটু স্পেশাল শো। আমাদের স্পেশাল শো মানে আমাদের 11 ব্যাচের শো। তো এই যে মানুষ মানুষের জন্য এই যে যারা এখানে আসছে তাদেরকে স্বাগতম। প্রথমে বলে নিতে চাই আমাদের আমাদের যে জাতীয় প্রফেসর, আমাদের জাতীয় যে অধ্যাপক, আমাদের প্রফেসর ডক্টর জামরুল রেজা চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের তার বেদের আত্মার আমরা আমরা মোনাজাত করি, দোয়া করি যে সে যেন বেস্ট নসিব হোক। তো সবাইকে স্বাগতম। আমাদের এই লাইভে যারা আসবেন তাদেরকে দেখার জন্য রইলো আর কি, আমন্ত্রণ রইলো। এর মধ্যে অনেকেই আসার কথা ছিল, আসেনি। এটা হলো আমাদের আশিকের আসার কথা ছিল, আশিক আসে নাই, কিন্তু আমরা পেয়েছি এখন এখানে এই 11 ব্যাচের যে বি সেকশন আছে, বি সেকশন থেকে আমরা সবাইকে পেয়েছি। অলরেডি আমাদের সাথে এই মাত্র জয়েন করলো আকা, এবং এখানে আছে হলো ইসরাত আছে, অ্যাডভোকেট জহিরুল ইসলাম আছে, এবং সুমন আছে, এবং উজ্জ্বল আছে। তো সবাইকে এখানে আসার জন্য, এই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। এবং মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে যে এই যারা আসছে তারা হলো আসলে সবাই বলেছে যে মানুষের জন্য, নিজের যে লকডাউন অবস্থায় বাসায় আছে সেই জায়গা থেকে মানুষের জন্য কাজ করার একটা প্রত্যয় নিয়ে তারা এই লাইভে আসছে আর কি। তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন সরাসরি প্রশ্নতে চলে যাব আর কি, যে কেমন যাচ্ছে লকডাউন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। প্রথমে চলে যাচ্ছি আমরা ইসরাতের কাছে। ইসরাত, কি অবস্থা? ইসরাতের পরিচয় দিয়ে বলতে চাই, ইসরাত হলো অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট। সে দেখা যাচ্ছে কি অলরেডি শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির লকডাউন থেকে আর কি আমাদের লাইভে আসছে। তো ধন্যবাদ ইসরাত সময় করার জন্য, আমাদের এই লাইভে আসার জন্য। ইসরাত, কেমন যাচ্ছে লকডাউন? মানে প্রতিনিয়ত সবসময় তো দেখা যাচ্ছে কি অ্যাডভোকেসির জন্য বাইরে যেতে হতো, ঠিক আছে, বাসার মধ্যে থাকা হতো না বেশি। এখন তো ফুল বাসার মধ্যেই লকডাউন। তো শ্বশুরবাড়ি নিয়ে কেমন দিন যাচ্ছে ইসরাত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছুই আল্লাহর রহমতে ভালোই আছে। আর ধন্যবাদ আপনাকে প্রথমে দিতে চাই যে এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য। মানুষের জন্য কথাটা দ্বারা বোঝা যাচ্ছে আসলে আমরা যাতে একজন মানুষ আর একজন মানুষের জন্য কিছু করতে পারি, তাই এই প্ল্যাটফর্মটা এখনকার জন্য বলতে হবে যে সময় উপযোগী একটা প্ল্যাটফর্ম। আর যেটা এই লকডাউনটা আসলে কখনোই কাম্য না। কখনো ভাবা হয়নি যে এরকম করে বাসায় থাকতে হবে। প্রতিদিন হয়তো নিয়ম করে একটা সময় বের হওয়া হতো, আবার বাসায় আসা হতো। কিন্তু এখন আর যে রুটিনটা ফলো করা সম্ভব হয় না। প্রথমের দিকে যেটা হয়েছিল, যেটা খুব অস্থির হয়ে যেতাম, মনে হতো যে একটু বাইরে গেলে ভালো লাগতো। এখন মানে একটা নিয়মের মধ্যেই চলে আসা হচ্ছে, বাধ্য হয়েই থাকা। কারণ বাইরে যাওয়ার আসলে অপশনটা বাসা থেকেও পাচ্ছি না, আর যাওয়ার কোথায় যাব, সবকিছুই তো বন্ধ। তো এই আচ্ছা লকডাউনে আচ্ছা লকডাউনে ইসরাত, এটা যেটা কি হচ্ছে বাসায় থাকা বাসাটাকে কি হচ্ছে। কখনো কখনো কি জেলখানা মনে হয় মাঝে মধ্যে? ঠিক আছে, আর লকডাউনের না, মধ্যে বাসাটাকে আমার কিন্তু জেলখানা মনে হয় মনে আর হয় কি। না। হুম। না, মনে হয় না। এই কারণে আমার বাসা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের বাসায় নাই, নতুন বাসায় সবকিছু বলতে হয় বাসার জিনিসপত্র বা কোনো কিছু গোছানোতেই আমার সময় চলে যায়। তো মনে আচ্ছা। হচ্ছে যে লকডাউন হওয়ার কারণে একটা দিক দিয়ে বেনিফিট হয়েছে, যে সময় দিতে পারছি পরিবারে, আহ নিজের সংসার গুছাতে। তো সেই দিক দিয়ে লকডাউনটা আমার জন্য মনে হয় মানে সুবিধাজনকই হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার অভ্যাসটা বা কাজ করার অভ্যাসগুলো মনে হচ্ছে যেন হারিয়ে ফেলছি। আর পরে এই যে কাজ করতে গিয়ে মনে হবে যে কিছুই পারি না, এরকম একটা মনে হয় সিচুয়েশন তৈরি হয়ে যাবে। রাইট, রাইট। ধন্যবাদ ইসরাতকে। আসলে বাসায় থাকতে থাকতে একটা বোরিংনেসটা কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে বাসার বিভিন্ন কাজ করতে করতে সেই সময়টা পাওয়া যায় না, বোরিং এর সময়টা সেটা পাওয়া যায় না। খুব ভালো একটা কথা বলছে ইসরাত। তো এখন যে জিনিসটা হলো কি, জেবিনের কাছে এতক্ষণ শুনলাম লকডাউন কেমন যাচ্ছে। এখন আমরা সরাসরি একটু আমাদের সেকেন্ড লেডিস 11 ব্যাচের সেকশন বি আকার কাছে একটু আসি। আকা, কেমন যাচ্ছে লকডাউন বাসায়? আকা, কথা শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম ভাইয়া। হুম। প্রথমত থ্যাংক ইউ আমাকে হুম। বলার জন্য, কল করার জন্য। আর লকডাউন, জি ভাইয়া, হুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলতে থাকো। ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে?
জি ভাইয়া, তো ওটাই। আর লকডাউন হচ্ছে গিয়ে যাচ্ছে, যেহেতু লকডাউন কথার মধ্যেই আছে লক, সো আমরা লক হয়েই আছি সবাই, বাসা থেকে বের হওয়া হচ্ছে না। আর কোথাও তো যাওয়া আসাও হচ্ছে না, দোকানপাট থেকে শুরু করে সবকিছুই তো বন্ধ। তো এই আর কি, ঘরের কাজ, রান্না বান্না এগুলো নিয়েই লকডাউন যাচ্ছে আর কি, ঘরেই সময় দেওয়া হচ্ছে। আর আহ, আকার এই কি তো এখন এভাবেই এখনো যাচ্ছে কি আর কি, বাইরে ঘরে কোথাও জব বসেই। করা হয়, কোনো কোম্পানিতে জব করা হয়, আর অ্যাডভোকেটশিপের জন্য বাইরে যাওয়া হয়, কোনটা করা হয় আকার? আকার না ভাই, নেটওয়ার্ক। না না ভাইয়া, আচ্ছা। না ভাইয়া, আমি আমি এটা একটা মানে ফার্মে জব করতেছি। তো এখন তো সবই, তো সেই জন্য এখন তো এখন আর কিছুই হচ্ছে। ওকে, ধন্যবাদ আকাকে আমাদের সাথে আসলে এই প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য। লকডাউন কেমন যাচ্ছে শুনলাম আমরা ইসরাত এবং আকার কাছে। এখন আমরা সরাসরি চলে যাই আমাদের সুমনের কাছে। সুমন, কি অবস্থা? কোথা থেকে সুমন? জি সুমন, সুমনের পরিচয়টা আমি একটু জি দিই আগে বলে নেই। হি ইজ দ্য অ্যাডভোকেট অফ ঢাকা জাজ কোর্ট, এবং সে দেখা যাচ্ছে কি এই ঢাকা জাজ কোর্টে অনেকদিন ধরে অ্যাডভোকেট হয়েছে। এখন বর্তমান আর কি বাসায় অবস্থান করছে, নিজের বাসায় অবস্থান করছে ও, চাঁদপুর থেকে সুমন। সুমন, চাঁদপুরের মানে লকডাউনটা কেমন যাচ্ছে সুমন? জি ধন্যবাদ মিথুন ভাই, আপনাকে এত সুন্দর একটা ইভেন্ট তৈরি করার জন্য। আর সবাইকে রমজানের মোবারকবাদ। অ্যাকচুয়ালি ভাই আমরা তো সবাই হয়তো আমরা ভালো আছি, ওভারঅল ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওভারঅল আমরা শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমরা কিন্তু ভালো নেই। প্রতি যত দিন যায় তত আমাদের উৎকণ্ঠা উদ্বেগ বেড়েই চলছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি একা ভালো থাকা তো আর ভালো থাকা না, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য মানে এখন সবাই ভালো না থাকলে আমি ভালো থাকতে পারি না, আমরা ভালো থাকতে পারি না। আর লকডাউনের বিষয়ে আমরা সবাই অবগত আছি, সবার একই পরিস্থিতি। এই তো আজকে যাচ্ছে আমাদের, হয়তো আমরা গ্রামে বসবাস করি, গ্রামে করে আমাদের কিছুটা মানে ওপেন, এখনো পর্যন্ত ওপেন আছে, মোটামুটি আমাদের সময়টা ভালোই কাটতেছে। কিন্তু আমাদের যারা মানে শহর এলাকায় যাদের বন্ধু বান্ধব যারা আছে তারা একেবারেই আছে, তাদের নিয়েও খুব টেনশন হয়। আমাদের অবশ্য এখনো কাছাকাছি খুব একটা বেশি এরকম কেস আসে নাই, কিন্তু আজকে খুব মনটা খারাপ হয়েছে। এই জন্য যে এতদিন নিজ জেলায় ছিল, মানে নিজ জেলায় ছিল, কিন্তু আজ নিজ উপজেলা যিনি আমাদের নির্বাহী প্রধান, উনি আজকে করোনায় ইনফেক্টেড। এই নিয়ে আজকে মনটা খুব খারাপ আছে, ঠিক আছে? ওভারঅল ভালো নেই, আমরা কেউই হয়তো এখন ইন্ট্রোডিউসার এর জন্য সবাই হয়তো বলতেছি আমরা ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানসিকভাবে কেউই কিন্তু ভালো নেই দীর্ঘদিন পর্যন্ত আমরা। হ্যাঁ, আমি সুমনের সাথে একমত। আসলে দীর্ঘ 5 মাস হয়ে গেল করোনা পরিস্থিতির মধ্যে, এখনো মানে বাংলাদেশে আমাদের অনেক পরে এটা এফেক্টেড হয়েছে, অনেক পরে আমরা লকডাউনে গিয়েছি, যেহেতু আমরা প্রথম থেকে বুঝতে পারিনি এরকম একটা মহামারী মানে শুরু হবে আমাদের মানে বাংলাদেশে সবাইকে করবে আর কি। তো সেই দিক থেকে আর কি মানে আমরা মানে 5 মাস যাওয়ার পরও সারা বিশ্ব এখনো লকডাউন ছাড়েনি, কিন্তু আমাদেরও এখন আমরা শুরু করেছি কেবল। তারপরে আমাদের অবস্থার যে জিনিসটা হলো কি, আমাদের খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তো ভালো নেই আসলে, মানে সার্বিক অর্থে কেউই ভালো নাই, কিন্তু তারপরও এই আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে সবার সাথে যোগাযোগ করা এবং লকডাউনে সবার সাথে এই লাইভে কথা বলা, এটার একটা ছোট্ট একটা প্রয়াস যে আমাদের কেমন আছি, বা গেট টুগেদার লাইভে, ভার্চুয়াল গেট টুগেদার, এটার একটা চেষ্টা আর কি, সবার সাথে একটা মানে দেখা সাক্ষাৎ করার একটা প্রচেষ্টা আর কি। যাই হোক, ধন্যবাদ সুমনকে তার মূল্যবান কথা বলার জন্য। এখন আমরা চলে যাচ্ছি হলো আমাদের সেই মানে কি বলবো, ব্রাহ্মণবাড়িয়া, যে হলো মানে যেখানে আর কি কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া একটা কাজের জন্য, সবাই মনে হয় সেটা নিয়ে আমরা জানি। তো আমাদের জহিরুল আছে হলো ব্রাহ্মণবাড়িয়াতে। জহিরুল, কি অবস্থা? ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা কি? লকডাউন ওখানে কেমন হচ্ছে?
জি ভাই, ধন্যবাদ। ভাই, ব্রাহ্মণবাড়িয়াতে লকডাউন অনেকেই মানছে, আবার অনেকেই মানছে না। সারা বাংলাদেশের মতোই অবস্থা, আমাদের ডিস্ট্রিক্ট আলাদা কোনো কিছু না। হুম। তবে ভাই, আপনি এই যে যে লাইভের মাধ্যমে যে অনুষ্ঠানটা পরিচালনা করতেছেন, এটা খুবই একটা হেল্পফুল হবে যদি আপনি সবার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে, তারপর মনে করেন যে একটা সামারি করে যদি সবার, যে আমাদের যেহেতু একটা সংগঠন আছে, অনেক বড় একটা সংগঠন, তাদের মাধ্যমে যদি ওই কাজগুলো অ্যাপ্লাই করা যায়, তাহলে আমাদের মনে হয় করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এখন আমি আসলে আমার এলাকা ভিত্তিক, আমার এলাকাতে যে কার্যকলাপ গুলা ধরেন সমাজের যারা আছে, যারা এই কার্যকলাপ গুলো করতেছে বা আমরাও যেগুলো করতেছি, আমি কিছু এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করলে মনে হয় একটু বেটার হয়। এক্সপিরিয়েন্স গুলো হইলো ধরেন, হ্যাঁ ধরেন গ্রামের, আমরা তো একবারে গ্রামের লেভেলের যারা আছি, অনেকেই কিন্তু ধরেন যে আমাদের এই যে লকডাউন কি বা হোম কোয়ারেন্টাইন কি, এগুলো কিন্তু বুঝে না। যে এগুলা কেন বুঝবে, তারা বলে যে লকডাউন, সিগারেট খাইলে অনেকে লকডাউন দৌড়াই দিতেছে, সিগারেট খায়, অনেকে আলু ভর্তা দিয়ে খায়, মানে করোনা দৌড়াই দিচ্ছে। তো তাদের বুঝাইতে হবে যে যে এটা একটা ছোঁয়াচে রোগ। কারণ আমাদের লকডাউনে কেন থাকতে হবে, কারণ যারা আছে তার কাছে যদি আমরা যাই, তার সংস্পর্শ থেকে আমাদের করোনা আসতে পারে। সেই জন্য আমাদের ঘরের ভিতরে থাকতে হবে, নিজেদেরকে লকডাউন করতে হবে। তারপরে আমরা যারা যে বিভিন্ন, আমরা যারা শিক্ষিত আছি বা সমাজের যারা জানে শুনে, তারা ইনফরমেশন দিয়েও কিন্তু আমরা হেল্প করতে পারি। সবাই যে টাকা দিয়ে হেল্প করতে হবে এমন কিছু না। ইনফরমেশন কিরকম হতে পারে, যে গভর্নমেন্টের কোন জায়গায় 10 টাকা কেজি চাল পাওয়া যাচ্ছে, বা থানার ওসি থেকে তারপরে নির্বাহী কর্মকর্তা, তারা কিভাবে সরকারের এই অনুদানগুলো দিচ্ছে, ওদের সাথে একটা লিঙ্ক করে দিতে পারি। কিন্তু আমরা যদি ওই লিঙ্কটা করে দেই, তাহলে ধরেন আমি টাকা দিতে পারলাম না, আমি বা আমারও তো সামর্থ্য নাই, কিন্তু আমি ইনফরমেশনটা দিয়ে কিন্তু আমি হেল্প করতে পারি। তারপরে আমাদের দুর্যোগ, এটা কিন্তু একটা দুর্যোগ, এর পূর্ববর্তী অবস্থায় আমরা কতটুকু ইয়ে করছি, বা ধরেন আমরা বাংলাদেশ কতটুকু প্রিপারেশন নিতে পারছি, সেটা যা হবার হয়ে গেছে। এখন কিন্তু দুর্যোগকালীন একটা অবস্থা চলতেছে, আমাদের মধ্যে কিন্তু দুর্যোগটা এখন চলতেছে। তো আমাদের আমাদের এই কাজগুলোর মাধ্যমে কিন্তু সচেতনতা বাড়াইতে হবে আসলে। আর যদি না বাড়াই, তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো ভয়াবহ অবস্থা হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে। হ্যাঁ জহির, আমি যে জিনিসটা হলো কি, এখন লকডাউন পরিস্থিতিতে বাসায় থাকা কেমন হচ্ছে, অথবা দেখা যাচ্ছে কি এই অবস্থার মধ্যে সার্বিক অবস্থাটা, মানে লকডাউন পরিস্থিতি কেমন আছে জহিরুল, এই প্রশ্নটা ছিল আর কি। আমরা এই প্রসঙ্গ নিয়ে সচেতনার ব্যাপার বা এই যে সার্বিক অবস্থা নিয়ে আমরা একটু পরে আসবো আর কি। জহিরুলের সাথে আর একটু জিজ্ঞেস করি যে বাসায় থেকে কি করা হয় সারাদিনে, এটা একটু জানা ছিল জহিরুল। বাসায় থেকে এখন আসলে কোনো সময় বাসার কাজ টাজ করা হয় না, এখন করার চেষ্টা করতেছি। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের জমি টমি আছে, কৃষি জমি, ওইগুলো করার চেষ্টা করতেছি। তারপরে বাসার কাজ টাজ, বাসার গৃহস্থালী কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ, নিজেকে ব্যস্ত রাখা, এরকমই চলতেছে। ভেরি গুড ইনিশিয়েটিভ জহিরুল। বাসায় থেকে যে এই দেখা যাচ্ছে কি গৃহস্থলীর কাজ করা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের কাজ। হ্যাঁ, আমার কথা হলো ঘুমায়ে বসে থেকে মুভি দেখে দিন টাইম নষ্ট না করে, ফেসবুকিং নষ্ট না টাইম নষ্ট না করে এই সব কাজ করা কিন্তু অনেক ভালো। আমি যেমন আমার বাসার মধ্যে একটু বাগান করার, বা একটু বাগান মানে ওই হলো একটু বাগানে একটু গাছ রোপণ করে একটু নার্সিং করার চেষ্টা করি আর কি। এটাও কিন্তু এক ধরনের কাজ। তারপরে ইসরাত যেমন বললো যে বাসায় কিন্তু দেখা যাচ্ছে এক একটা কাজ, মানে কোন কাজটা করব, অনেক কাজই থাকে। দেখা যাচ্ছে কি সংসারের অনেক কাজেই, ঘর গোছানো, এই গোছানো, অনেক কিছু ঠিক করতে করতে সময় চলে যায় আর কি। তো এইরকম একটা সময়ের মধ্যে এইরকম করেই আসলে পার করতে হয় আর কি। ভয়টা না পেয়ে সারাদিন কতটুকু কি হচ্ছে, মারা যাচ্ছে কি হচ্ছে না, এগুলো একটু কম ইয়ে করে আমরা সামনের দিকে এই বাসার কাজ, বিভিন্ন কাজে যদি ব্যস্ত থাকি, তাহলে আমাদের এই ইফেক্টটা আসবে না। আচ্ছা, ধন্যবাদ জহিরুলকে। আমি আবার আসবো জহিরুলের কাছে। আমার সবচেয়ে কাছের ছোট ভাই এবং আমার সাথে অনেক দিনের পরিচয় আর কি, এই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের থেকেও আগে যে ছোট ভাইয়ের সাথে পরিচয়, উজ্জ্বল। সে একটা মানে কি বলবো, একটা
খুব ভদ্র ছেলে, অনেক দিন আমার কাছে ছিল আর কি, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্টের, এবং সে দেখা যাচ্ছে এক্সিম ব্যাংকের লিগেলে আছে, লিগেল ডিপার্টমেন্টে আছে। উজ্জ্বল, কেমন আছিস ভাই? কোথায় আছিস একটু বলবি? বেতন ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আছি জিগাতলাতে আছি। জিগাতলাতে? বর্তমানে আমি বাসায় একা আর কি, কেউ নেই বাসায়। আমি 1 মাস ধরে একা। আমার আচ্ছা একটা ফ্রেন্ড আছে, ধানমন্ডি থানার আচ্ছা সাব ইন্সপেক্টর। ও মাঝে মাঝে রোস্টার ডিউটি, তো ও 1 সপ্তাহ থানায় থাকে, 1 সপ্তাহ এসে আমার সাথে থাকে আর কি। আর আমি আচ্ছা সারাদিনই বাসায়। আর হুম, মাঝে মাঝে অফিসে যাইতে হয় আর কি, সপ্তাহে 2 দিন। আচ্ছা অফিস থেকে পিবি প্রোভাইড করছে, এগুলো পরে যাই। তারপর অফিস থেকে ওকে বাসায় আসি। আর অফিস যদি না থাকে, তাহলে লকডাউন অবস্থায় তো সারা রাত জেগে থাকা হয়। আর সেহরি করে ঘুমাই, ঘুমানোর পর ঘুম থেকে উঠে ওকে নামাজ পড়ি, তারপরে একটু নিউজ টিউজ দেখি। আচ্ছা তারপরে এখন আপাতত রমজান মাসে আপাতত এই যে একা একা ইফতারি বানাই, যেহেতু বাসায় বুয়া নাই 1 মাস থেকে। আমি নিজে নিজে সব করি আর কি। ইফতারি বানাই, রাতের খাবার বানাই, তারপরে সেহরি, সবকিছু রেডি করা হয় আর কি। এভাবে যাচ্ছে হুম, আর কি লকডাউন। আচ্ছা। উজ্জ্বলের কাছে শুনলাম বাসার মধ্যে একা একা থাকতে হয় উজ্জ্বলের, এবং নিজের খাবার নিজেকে রান্না করতে হয়, এবং যে জিনিসটা হলো কি, রান্না তো করতেই হয়, তারপর আবার দেখা যাচ্ছে কি অফিসে যেতে হয়। উজ্জ্বলের যে কাজটা আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে যেতে হচ্ছেই, মাস যেতে হবে, জন্য উজ্জ্বলকে পিপি দিছে আর কি। ব্যাংকের ব্যাপার, বা আমরা সবসময় যারা দেখছি এই কয়েকদিনের মধ্যে আমাদের এখানে আসছে হলো ব্যাংকার আসছে, আমাদের প্রিন্স, ছোট ভাই প্রিন্স আসছে আমাদের এখানে। তো সবাই যারা আসছে তাদেরকে আমরা একটা কথা বলি যে এরা দেশের জন্য কাজ করে যাচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে আমার বাইরে যেতে হচ্ছে না, বা অনেকেরই বাইরে যেতে হচ্ছে না, বা যারা যারা অ্যাডভোকেট আছে তাদের যেতে হচ্ছে না, কিন্তু উজ্জ্বল কিন্তু ঠিকই ব্যাংকে যেতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, জীবনের রিস্ক নিয়ে যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে। তো আমি এই 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 যে মানুষগুলা যারা এই সময়টার মধ্যে দেখা যাচ্ছে, আমি কি বলবো, যারা নার্স আছে, যারা ডাক্তার আছে, যারা পুলিশ আছে, যারা এরকম ব্যাংকার যারা আছে, তাদেরকে সবার জন্য আমি সেলুট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে আপনাদের কাজ করছেন, মানে আমরা তো বাইরে যেতে পারছি না, কিন্তু আপনারা আপনাদের এই দেশটাকে সচল রেখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ওকে, আমাদের সাথে এখন অনেকেই লাইনের অনেক সমস্যা, আমি এখন পর্যন্ত আমরা আশিককে নিতে পারিনি, যার আগ্রহটা অনেক বেশি ছিল আজকে লাইভে থাকার জন্য, কিন্তু আশিক আসছে, কিন্তু অনেক সময় আসতে পারছেন। অলরেডি আশিককে আমরা পেয়েও গেছি মনে হয়। দেখি আশিকের সাথে কথা বলতে পারি কি। আশিক, আমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি। আমার একটু সমস্যা ছিল অনেকক্ষণ ধরে হ্যাঁ ট্রাই করার পরে মাত্র। আচ্ছা, আমরা সবার সাথে কথা বলেছি, এখন আমরা লাইভে আছি। আমরা শুনতে চাচ্ছি কি অবস্থা, কেমন যাচ্ছে লকডাউনের সময় আশিকের সারাদিন। আশিক। আমার ওই সবাই যেরকম অবস্থা, আমারও সেম অবস্থা। অবস্থা কারোই ভালো না, কারণ এইসব ছুটি 5 দিন 6 দিন, অ্যাটলিস্ট 10 দিন ভালো লাগে। এখন এমন একটা অবস্থা যে সবাই অবস্থা খারাপ হয়ে গেছে বাসায় থাকতে থাকতে। দেশের অবস্থা খুব একটা ভালো না। আর যত দেখি ফেসবুকে গরিব পরিবারের অবস্থা খুবই খারাপ। যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, সেসব ফ্যামিলির অবস্থা খুবই এখন করুণা। এই তো, এই আচ্ছা, নিয়ে চলতেছে। আশিকের অবস্থা, মানে মনের অবস্থা ভালো না, সেটা হলো দেশের অবস্থা ভালো নার জন্য আশিকের মনের অবস্থাটা ওরকম ভালো না, যেটা বুঝতে পারলাম আর কি। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো, আমাদের এখানে তো অনেকেই আসছে, তো আমাদের এখানে কিছু কমেন্ট আসছে, কমেন্টগুলো আমি একটু বলে আসি তাহলে ভালো হবে আর কি। কমেন্টে লেখা আছে সেটা হলো গো এহেদ মাশাআল্লাহ, তারপরে গো এহেদ ভাই, তারপর হলো সুজন তুই কিছু বলবি না আমি বলবো। আচ্ছা, সুজনকে বলার জন্য বলা হয়েছে এখানে। তারপর এখানে বলা হচ্ছে গুড টু সি ইউ অল, আমাদের জালাল, আমাদের লয়াল আমনার প্রেসিডেন্ট, গুড টু সি ইউ অল। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে ভাই আপনি সহ 9 ব্যাচের সকল ভাই বোনদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা, 9 ব্যাচের জন্য ভালোবাসা দিয়েছে এখানে কমেন্টে। আচ্ছা, আমরা আসি, লাভ ইউ অল ডিয়ার্স, সবাইকে লাভ ইউ জানিয়েছে। এবং উজ্জ্বলের মুখে মিথুন ভাইয়ের গল্প প্রচুর শুনতাম, তাই মিথুন ভাইয়ের সম্পর্কে 1 লাইন শুনতে চাই। অবশ্যই উজ্জ্বল এখানে আছে, উজ্জ্বল বলবে, সমস্যা নেই। আর এখানে সুমন ভাই,
সুমন ভাই, জহুরুল ভাই, উজ্জ্বল ভাই সবাইকে একসাথে দেখে ভালো লাগলো। 26 ব্যাচ থেকে বলেছে সুমন সবাইকে দেখে ভালো লাগছে আর কি। ওকে, সবাই আসলে অনেক পজিটিভলি দেখছে এই লাইভটা, অনেকেই দেখে আমাদের অলরেডি এখানে অনেকেই লাইভ দেখছে, আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা একটা প্রচেষ্টা, ছোট্ট একটা প্রচেষ্টা যে আমরা যা ল অ্যান্ড হিউম্যান রাইটস এ যারা বড় ভাই ছোট ভাইরা আছি সবাই একসাথে মিলে এই লাইভটাতে আমরা আসি আর কি, মানে পর্যায়ক্রমে। একবার ফার্স্ট ব্যাচ, 10 ব্যাচ, এখন অলরেডি 11 ব্যাচের বি সেকশন চলছে। আমরা 11 ব্যাচের বি সেকশনে এত মানুষ এজন্য দেখা যাচ্ছে এ সেকশন নিতে পারেনি। এই সেকশন ইনশাল্লাহ আমরা আগামীকাল নিয়ে আসবো। তো এখন যেটা বলা হচ্ছে সেটা হলো এই পরিস্থিতিতে লকডাউন কেমন যাচ্ছে সবার কাছে শুনলাম। আমাদের সাথে দেখা যাচ্ছে কি এখানে প্রায় 6 জনের মতো আছে। এখন আমি সবার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এই পরিস্থিতিতে আমি প্রথম প্রশ্ন আসবো হলো আশিকের কাছে। আশিক, এই পরিস্থিতিতে শুনলাম 5 তারিখে লকডাউন খুলে দিতে পারে, দেখা যাচ্ছে কি শিথিল করতে পারে। সেই পরিস্থিতি, সেরকম অবস্থা হলে বাইরের দেশগুলোতে এখনো 5 মাস হয়ে গেল লকডাউন অবস্থায় বন্ধ আছে। তো সেখানে আমাদের করোনাটা আরো কতটুকু বাড়তে পারে এটা নিয়ে যদি একটু মানে সংক্ষিপ্তভাবে বলা হতো। না, আমি প্রথমে বলতে চাই সবকিছুরই দুইটা ওয়ে থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো দেখা যাচ্ছে যে কিছু মানুষ চাচ্ছে যে লকডাউন থাকুক, লকডাউন না হলে এই করোনা আরো অনেক বিস্তার পাবে। আর কিছু সংখ্যক লোক যারা আছেন নিম্ন আয়, ঘরের থেকে বের না হলে তাদের ইনকাম হচ্ছে না, তারা খেতে পারতেছে না, তাদের অবস্থা দেখা গেছে যে এই ভাইরাসের থেকেও বেশি তাদের না খেয়ে মরার মতো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এইসব মানুষ চাচ্ছে যে তারা বাসা থেকে না বেরোলে খাবে কি। তো এই দুইটা বিষয় মিলে দেখা যাচ্ছে যে কিছু করার যাচ্ছে না, মানুষকে আটকানো যাচ্ছে না, মানুষ বের হচ্ছে। কিছু মানুষ শখে বেরোচ্ছে, কিছু মানুষ অবশ্যই কাজ করার জন্য বেরোচ্ছে। তাদের খাবারের ব্যবস্থা নাই, থাকার মানে ওরকম বাড়ি ভাড়া দিতে পারতেছে না, আরো অনেক প্রবলেম। তো দেখা যাচ্ছে সবকিছু দুইটা দুইটা সাইড থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাসাও থাকতে পারতেছে না, আবার বাইরেও বের হতে হচ্ছে। সব মিলে এখন আল্লাহকে বলা ছাড়া আমার মনে হয় না এরকম কিছু, আমার মানে বুঝতে পারতেছি না এরকম একটা পজিশন। আচ্ছা, আশিকের কাছে শুনলাম সংক্ষিপ্তভাবে যে আসলে যে পরিস্থিতি এখন মানুষজনের এমন খারাপ অবস্থা, করোনার পরিস্থিতিতে এমনি খারাপ অবস্থা, সংক্রমণ একটা ব্যাপার সবসময় কাজ করে, বাইরে গেলে কখন করোনা ধরে এরকম একটা ব্যাপার কাজ করে। সেইখানে যদি এখন বাসায় থাকতে থাকতে যারা কর্মজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য আরো বেশি প্রবলেম হয়ে গেছে। তারা দেখা যাচ্ছে কি সেই দিন আনে দিন খায়, খাওয়ার তো ব্যাপার কিছুই নাই তাদের কাছে, তারা অনেক অসহায় অবস্থার মধ্যে আছে। এই জন্যই আমাদের শোটা মানুষের জন্য লাইভ ফ্রম লকডাউন। আচ্ছা, আমি এখন সরাসরি চলে যাচ্ছি হলো ইসরাতের কাছে শুনবো। ইসরাত, কবে নাগাদ বাসায়, 25 তারিখ না 16 তারিখ থেকে বাসায় কতদিন হলো? বাসায় কতদিন হয়েছে আর কি? গত মার্চ মার্চ মাসের 26 তারিখ থেকে তো ছুটি বলা হয়েছে, তার আগে মানে 24 তারিখ থেকে। আচ্ছা, বাসা কি এখন কেউই বের হয় না? বাসায় বের হওয়ার মতো তো আমি আর আরেকজন, এই দুইজন, আর কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে কোর্টে তো যাওয়া হতো, কোর্টে তো রেগুলার যাওয়া হতো নাকি? হ্যাঁ ভাইয়া, কাজে থাকতে তো কোর্টে রেগুলার যাতায়াতের অবস্থা, যে অবস্থা দেখা যাচ্ছে কি প্রতিদিন যাওয়া আসা হতো, এখন তো একদম কোর্ট নাই। ঠিক আছে, পার্সোনাল যে ব্যাপারটা হলো কি যতটুকু আর্ন করেছিল এখন তো সে আর্নিংও নাই। এখন এটা কি কতটুকু ইফেক্ট করতে পারে সবার জন্য, যে যারা আর্নিং মানে প্রতিদিন আর্নিং করে সে আর্নিংটা এখন নাই, বা প্রতি মাসে একটা আর্নিং করে সে আর্নিং এখন অ্যাডভোকেটদের নাই, সেটার ব্যাপারে কতটুকু ইফেক্ট করতে পারে যারা যারা দেখা যাচ্ছে কি অ্যাডভোকেট আছে, এটা নিয়ে একটু বলো। ভাইয়া, যেটা হচ্ছে কি আমাদের অ্যাডভোকেটশিপ হয়েছে এই রিসেন্টলি 2018 সালে, তো সেই হিসেবে বলতে গেলে আমাদের ওইভাবে সচ্ছলতা সবার হয়তো নাই, গুটি কয়েক ছাড়া। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হয়েছে যে কোর্টে আমাদের যেতে হয়, বা এক একজন ল ফার্ম বা যেটাই হোক, সবকিছু যেহেতু এখন লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছে, তো এটা একটা ইফেক্ট যেটা হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল ব্যাপারটাতে একটা ইফেক্ট ফেলছে।
যদি বলা যায় যে দিন মজুরদের যেমন দিন এনে তেমনই কিন্তু অ্যাডভোকেটের একটা স্টেজে গিয়ে ওইরকম হয়, যারা নিয়মিত কোর্টে যায় মামলা আসলে বা মামলা রিসিভ করার পরে বা সিনিয়রদের কাছে একটা পেমেন্ট সবকিছুর মাধ্যমে আসলে আমাদের এই জীবিকাটা হয়ে থাকে। তো এই লকডাউনের কারণে দেখা যাচ্ছে যে সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে, আর সবার এমন না যে সেভিংসটা খুব বেশি থাকে। তো সেভিংস যখন একটা টাইমে শেষ হয়ে যাবে তখন আমিও চিন্তা করে ফেলবো, বা আমার এইরকম অবস্থায় যারা আছে তারাও চিন্তা করে থাকবে যে এই লকডাউনটা আর দরকার নেই। তখন আপনার মানে ভয় ভীতি আতঙ্ক যাই থাকুক না কেন, তার থেকে বেশি যেটা থাকবে যে জীবিকা উপার্জন বা কিছু আর্ন করতে হবে, চলতে হবে, ভালোভাবে থাকতে হবে, খেতে হবে, এই জিনিসটা চলে আসবে। তো সাময়িকভাবে এখন যেটা লকডাউনটা ভালো লাগলেও বা লকডাউনের সময়টা পার করছি সেটা মনে করলেও, পরবর্তীতে এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা কিন্তু আর মানে একটা পর্যায়ে মেনে নেওয়ার মতো অবস্থা আসলে থাকবে না। তো আর এই যে 5 তারিখের পরে খুলে দেওয়া হবে, তো এই 5 তারিখের পর খুলে দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের আসলে পর্যাপ্তভাবে এই ধরনের মানে প্রিকশনারি স্টেপ গুলো নাই, বা প্রিভেন্টিভ আমরা যে অ্যাকশন গুলো নিতে পারি সেই ধরনের আসলে গভর্নমেন্ট লেভেল থেকে বা আমরা নিজেরাও নিতে পারি না, মানে সবার ক্ষেত্রে আসলে পজিটিভ হয় না এগুলো নেওয়ার ক্ষেত্রে। তো এই লকডাউন যদি থাকে তাহলে আসলে এটা মানে কখনই ভালো হবে না আমার মনে হয়। না, আসলে লকডাউন যদি থাকে আসলে খুব খারাপ অবস্থা হবে। আমরা আসলে আজকে 29 তারিখ, আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের করোনা পরিস্থিতি সেটাও আমরা একটা আপডেট দিই আর কি। এখানে নতুন মৃত্যুর সংখ্যা হলো আমাদের 8 জন, মোট মৃত্যুর সংখ্যা হলো 163 জন, আর নতুন আক্রান্ত সংখ্যা হলো 641 জন। টোটাল আক্রান্ত সংখ্যা হলো 7,103 জন। তো আমরা আসলে খুবই চিন্তিত এই ব্যাপারগুলো নিয়ে। আসলে আমাদের ধীরে ধীরে কিন্তু আক্রান্ত সংখ্যা বাড়ছে আর কি। সবাই একটু সাবধানে থাকবেন। এরপরে আমরা আসি হলো আমাদের ইয়ের কাছে, আকার কাছে, রুকসাত আকা। আকা আকার তো জব করা হতো, জব এখন তো টোটালি অফিস বন্ধ। তো এই সময়টাতে এখন কিভাবে দেখা যাচ্ছে কি আবার আবার কবে খুলবে এবং খুললে কবে নাগাদ আর কি এটা আবার কিভাবে কন্টিনিউ করবি, এটা নিয়ে আমাদের একটু সংক্ষিপ্ত হয়ে বল। ভাইয়া এখন যেটা হচ্ছে গভর্নমেন্ট দিছে যে 5 তারিখ পর্যন্ত, হ্যাঁ এখন এইটা খুললেও অ্যাকচুয়ালি কতটুকু, যেটা ইশরাত বললো যে এইটা অ্যাকচুয়ালি এটাকে প্রিভেন্টন কোন ধরনের এলিমেন্টস বা প্রিকশন অ্যাকচুয়ালি আমাদের নাই। হ্যাঁ লাইক যখন আমাদের এখানে নতুন নতুন ধরা পড়ে তখনই তো হচ্ছে আমাদের দেশে, তখনই ফার্মাসি গুলোতে যাওয়ার পরে দেখা যাচ্ছে মাস্ক নাই, গ্লাভস নাই, তারপর দেখা যাচ্ছে যে নর্মাল ঠান্ডার ওষুধগুলো দেখা যাচ্ছে কিছু কিছু শেষ নাই। সো তখনই এই অবস্থা। আর এখন তো দেখা যাচ্ছে যে অনেকেই আক্রান্ত হচ্ছে বা টেস্টই তো হচ্ছে খুব কম মানুষের। তো যখন এই আমাদের কোটি কোটি মানুষের ভিতরে 1000-2000 টেস্ট হচ্ছে, যেখানে ধরা পড়ে, তাহলে এটা যদি লকডাউনটা যদি খুলে দেয় এরপরে অবভিয়াসলি অফিস আদালত খুললে তো সবাইকেই সবাই আমরা বাধ্য তখন যেতে, কিন্তু সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি কিওর করার মতন ক্যাপাবিলিটি তো আমাদের দেশের বা গভর্নমেন্টের নাই। তো এটা লকডাউন খুলে দিলে তখনের পরিস্থিতি বা কি হবে, আর লকডাউন বেশি দিন থাকলেও অ্যাকচুয়ালি পরিস্থিতি দিন বা দিন খারাপ হবে আরো বেশি। তো তখনও সবকিছুকে ট্যাকেল দিয়ে নিজেদেরকে ওভাবে করে স্টেবল রাখাটা, সো অ্যাকচুয়ালি এটা আসলে বলা যাচ্ছে না যে কখন কি হবে, কাজ পরিস্থিতিটা টোটালি আনসার্টেন সবকিছু। সো ওভাবে করে বলা আসলে যাচ্ছে না যে কি করব, আকাকে ধন্যবাদ, কি করতে হবে বা কি হবে। ধন্যবাদ তার মূল্যবান মতামতের জন্য আর কি। আমরা এখন চলে যাব হলো সরাসরি ইয়ার কাছে চলে যাব। আমরা চলে যাই এখন সুমনের কাছে। সুমন, কি অবস্থা সুমন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন যে ব্যাপারটা হলো কি, এইরকম পরিস্থিতিতে শুনলাম সুমনের লকডাউন ভালো যাচ্ছে না, দেশের জন্য একটা চিন্তা সবসময় কাজ করে। তো সুমন এখন যেই জায়গাটা অবস্থান করা হচ্ছে চাঁদপুরের ওদিকের যে অসহায় মানুষ, অসহায় মানুষের সংখ্যা কেমন বা ওদিকের মানুষের কোনো বাইরে কখনো যাওয়া হয় যে কিরকম অবস্থায় আছে
এটা কি দেখা হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইয়া এখানে মানে গ্রামের মানুষদের মধ্যে কি হয়েছে, মানুষদের মধ্যে ধর্মীয় কিছু মানে কিছু ধর্মান্ধতা আছে। তারপরে মানে মানুষের মধ্যে মানে এই বিষয়ে সচেতনতা খুব কম। এটা দেখতে পাচ্ছি যে এটা এই বিষয়ে সচেতনতা কম। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করতেছে মানে ওদেরকে ইয়ে করার জন্য। এতদিন পর্যন্ত তো বললামই, আজকে আমার এক্সিকিউটিভ প্রধান মানে নির্বাহী প্রধান যিনি, উনি সংক্রামিত হয়েছে। তো যাই হোক, বিষয়টা হয়েছে আমার কাছে যেটা আমার অবজারভেশন আর কি, আমার মতে যে সরকার একেবারে আনসার্টেন সময় না দিয়ে সরকার এই ক্রমে ক্রমে শুধুমাত্র ইয়ে করতেছে, মানে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জাগাইতেছে যে না আর কিছুদিন না, একটু কষ্ট হলো আর কিছুদিন, একটু কষ্ট হলো আর কিছুদিন পরে আমরা অবশ্যই আমাদের এই সিচুয়েশন থেকে উত্তরণ করতে পারবো, এই খারাপ পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে পারবো। এই বলে এক ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে 5 তারিখ খুলে দেবে। অ্যাকচুয়ালি আমরা মানে ডে বাই ডে যে পরিস্থিতি দেখছি, মানে আজকেও সর্বোচ্চ একদম রেকর্ড সংখ্যক আজকে আমাদের মানে সংক্রামিত হওয়ার যে রেটটা আজকে বেশি। তো মনে হয় না সেরকম কিছু হবে। তবে সবার তো সবাই একই অবজারভেশন হবে, মানুষের ঘরে খাবার নাই। যখন মানুষের খাবার থাকবে না, তখন মানুষ অদৃশ্য সেই জীবাণু থেকে এখন দৃশ্যমান যেই সে ফিল করতেছে, এখন সে খিদা ফিল করতেছে, সেইটার জন্য অলরেডি মানুষ মানে বাইরে ইয়ে করবে, মানে মানুষ লকডাউন নিজে থেকে হয়তো একটা সময় ভেঙে মানে মানুষ লকডাউন ভেঙে ফেলবে। ঠিক আছে, হয়তো সরকারিভাবে তো এটা হওয়া সম্ভব মানে কোনোভাবেই দেখছি না, এরকম কোনো পরিস্থিতি দেখছি না যে না আমাদের এটা কন্ট্রোলে আসছে, হয়তো একটা প্রত্যাশা জাগতেছে যে না এটা খুলবে, এরকম কোনো পরিস্থিতি আমাদের এখন বিরাজ করতেছে না। তো ওভারঅল কি বলবো, আর সবাই বিষয়টা বুঝি যে লকডাউন বেশি দিন থাকলেও আমাদের জন্য ইয়ে না, খুব সুখকর হবে এমন না। ঠিক আছে, তো সুমনকে ধন্যবাদ। আসলে এই পরিস্থিতির মধ্যে এইরকম মানে বাসায় থাকলেও সমস্যা, আমাদের বাংলাদেশের এই কান্ট্রির জন্য আসলে একটু টিপিক্যাল। এটা আমরা বাইরের দেশগুলোতে অন্য ব্যাপার, তাদের অনেক কিছু অনেক সিস্টেমে দেখা যাচ্ছে কি তাদেরকে সহযোগিতা করা হয় বা সহযোগিতা পায় আর কি, কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হলো একদম ধরাছোঁয়ার বাইরে আর কি। অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের এখানে আমাদের সরকারেরও কিছু সক্ষমতার বিষয় আছে, হয়তো সরকার সেভাবে এখন প্রকাশ করতেছে না, কিন্তু সরকারেরও মানে যে ক্যাপাবিলিটি যে ইয়েটা সেটা কিন্তু সরকারেরও এখন ডে বাই ডে কমে আসতেছে। এই জন্য হয়তো সরকার সীমিত পরিসরে এই সমস্ত এগুলো মানুষের মধ্যে জাস্ট একটা আশা জাগানোর জন্য যে না আমরা আরো কিছুটা দিন, হয়তো কোনো ধরনের একটা উপায় বের হয়ে আসবে, হয়তো কিছু, এই যে এটা হচ্ছে সরকারের এক ধরনের স্ট্র্যাটেজি। এটা আমি আমার অবজারভেশন না, আমি কিছু অবজারভেশন পাইছি সেজন্য সেই জায়গা থেকে বলছি আর কি। না না ঠিক আছে, আসলে মানে এটা ছাড়াও কিন্তু কিছু করার নাই, আমাদের প্রথমে কিছু ভুল হয়ে গেছে, সেই ভুলগুলো যদি না হতো তাহলে আমরা দেখা যাচ্ছে কি আরো ভালো থাকতে পারতাম, আরো ভালো থাকতে পারতাম। আমাদের সারা বাংলাদেশ আমরা সাফারার আর কি। যাই হোক, ধন্যবাদ সুমনকে। আমি এখন কথা বলতে আসি সরাসরি জহিরুলকে আমি কথা বলতে বলতে আটকায় দিচ্ছিলাম, মাইন্ড করো না জহিরুল। যে জিনিসটা হলো কি ব্রাহ্মণবাড়িয়ার মতো আসলে এমন একটা জায়গাতে এখন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে ওখানে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, মানে আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো এই ব্যাপারটা হলো, এবং আর কি এখানকার সরকার এখানকার প্রশাসন থেকে কিরকম সচেতনতা নেওয়া হয়েছে এটা নিয়ে আমরা একটু কথা বলি সংক্ষিপ্তভাবে। জহিরুল। জি ভাইয়া, আসলে ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মতোই অবস্থা, একেবারে যে বেশি তেমন না, মাঝারু আসলে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে প্রতিটা থানার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারপরে থানার পুলিশ থেকে শুরু করে তারা কিন্তু আসলে যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু আসলে বাংলাদেশের আমাদের যে সক্ষমতার ব্যাপারটা দেখতে হবে, আমাদের শুধু প্রশাসন বা পুলিশ তারাই কিছু করতে পারবে না, আমাদের জনগণের আসলে যে সচেতনতা এটা কিন্তু আরো থাকা উচিত ছিল, যেটা আমাদের মধ্যে সচেতনতাটা নাই। এটা আসলে পূর্ব থেকে আমাদের সচেতনতার জন্য কাজ করা দরকার ছিল, যেটা করতে পারি নাই। এখন আসলে আমি তো দোষ দিয়ে কোনো লাভ নাই, আমাদের এখন
কাজ কাজ চালাই যেতে হবে, আমাদের নিজেদেরই সচেতন যাতে মানুষকে করা যায় সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এখন কাজ করা ছাড়া তো কোনো উপায় নাই, আমাদের হলো জলে কুমির ডাঙায় ভাগ। এখন আমরা আসলে খুব খারাপ অবস্থার মধ্যে আছি, কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই। এই যে সুমন যে বললো যে ওর ওর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তার যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তো আপনি দেখবেন বের হইলে আক্রান্ত হবেই। এখন আপনাকে মানে সর্বোচ্চ সতর্কতা কিন্তু একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্যই মেনেই তার কার্যকলাপ করছে, কিন্তু তারপরও সে যেহেতু বিভিন্ন সামাজিক এবং তার প্রশাসনিক কার্যকলাপের জন্য বের হইতে হয়েছে, সে আক্রান্ত হয়ে গেছে। তো বের হইলে আক্রান্ত হতে হবে। আবার আমাদের ঘরে থাকলেও আমাদের যে গরিব রাষ্ট্র, তারপরে আমাদের সমাজের নিম্নবিত্ত লোকই বেশি, তো তারা না খেয়েও মারা যাবে। এখন আমাদের আরো একটু প্রশাসন থেকে, সরকার থেকে আরো একটু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে সবার ঘরে ঘরে যাতে খাবারটা অ্যাটলিস্ট পৌঁছে দেওয়া যায়। আর ইকোনমিক সেক্টরে বিভিন্ন সেক্টর যেসব দেশের মূল চালিকা শক্তি, যেগুলো যে অর্থনৈতিক চালিকা শক্তি, সেগুলোকে সর্বোচ্চ সতর্কতার সাথে খুলে দেওয়াটাই মনে হয় যুক্তিযুক্ত হবে। রাইট, ধন্যবাদ ইয়াকে, জহিরুলকে তার ছোট্ট একটা বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন বলতে চাই সেটা হলো, আমাদের গতকাল আমাদের জাতীয় প্রফেসর, জাতীয় অধ্যাপক আমাদের প্রফেসর ডক্টর জমিনুর রেজা চৌধুরী স্যার মারা গেছেন। আমাদের প্রাণপ্রিয় স্যার উনি। আমরা যে এই স্যার যে মারা গেল, আমরা যে একটু শেষ দেখতে যাব, সেটাও আমরা পারিনি এই করোনা পরিস্থিতির জন্য আর কি। এর জন্য আমাদের আসলে সবার মধ্যেই কাজ করে, আমি অনেকের সাথে কথা বলছি, সবার মধ্যেই মানে খারাপ লাগাটা কাজ করছে যে আমরা একটু দেখতে যেতে পারলাম না। তো স্যারের ব্যস্তবাসী হোক, আমরা সবাই দোয়া করি স্যার জন্য, ব্যস্ত নসিব করুক সবাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমরা এর পর্যায়ে আসি হলো আমাদের আশিকের কাছে। আশিক, কি অবস্থা এই পরিস্থিতির মধ্যে? বাসায় থেকেই তো সারাদিন পার হচ্ছে। এখন যে জিনিসটা হলো কি, মানুষের জন্য কাজ করার কতটুকু মনোবল আছে এই পরিস্থিতিতে? মনোবল তো 100% আছে। তো আমি কয়েকটা জায়গায় উদ্যোগ নিয়েছি। আমার ছোটবেলায় আমি রায়েরবাগে বড় হয়েছি, ওইখানে আমার কিছু ফ্রেন্ডরা প্রায় 150 ফ্যামিলিকে কন্ট্রিবিউশন করা হয়েছে। ওইখানে যতটুকু আমার সামর্থ্য ছিল সেখানে আমি চেষ্টা করেছি। আমার এলাকার এখানে কিছু ফ্রেন্ডরা কিছু উদ্যোগ নিয়েছে, এখানে কিছু যতটুকু করার চেষ্টা ছিল করেছি। এখন আমাদের আসলে ওভাবে করা পসিবল হচ্ছে না, কারণ দেখা গেছে যে কিছু কিছু ফ্যামিলি আছে যে সত্যি নিডি, তাদেরকে ফাইন্ড আউট করা পসিবল হচ্ছে না। আবার কিছু কিছু গরিবরা আছে অনেক জায়গা থেকে পাচ্ছে, এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এখন এমন একটা পরিস্থিতি, মানে এখন কিছু ভাবে কিভাবে কি করলে ভালো হয়, এখন অনেকেই এটা বুঝতে পারতেছে না কিভাবে, মানে গরিব বা মিডল ক্লাস ত্রাণ বলেন, সাহায্য বলেন, এই যে সরকার থেকে যেসব ত্রাণ দেওয়া হচ্ছে ঠিক মতো ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এই হলো আর কি সমস্যা। এখন ইচ্ছা তো অনেকের মধ্যেই আছে, কিন্তু এই ইচ্ছাটা বাস্তবায়ন করার মতো মানে স্কোপ বা মানুষ খুঁজে পাচ্ছে না কিভাবে কেমনে কি করবে আর কি। এখন এক জায়গায় ত্রাণ দিতে গেলেও দেখা যাচ্ছে অনেক মানুষ চলে আসতেছে, অনেক ঝামেলা ক্রিয়েট হচ্ছে, এইগুলা প্রবলেম আর কি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আশিককে, আশিকের ছোট্ট একটু কথা বলার জন্য। আমি অলরেডি 38 মিনিটের মধ্যে লাইভ করে ফেলেছি। আমি এখন যাব হলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বলকে বলবো, ভাই যে জিনিসটা হলো, অবশ্যই দেখা যাচ্ছে দেশ ও জাতির জন্য এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে অফিস করা হয়, অফিস থেকে আসা হয়, বাসায়ও যাওয়া হয়নি এই পরিস্থিতির মধ্যে, কারণ একটা অফিসের একটা রেসপন্সিবিলিটি সবসময় থাকে। সেই দিক থেকে উজ্জ্বল, এখন এই অফিস এক্সিম ব্যাংক কতটুকু সহায়তা করে? দেখা যাচ্ছে কি তারা কতটুকু বলে যে হ্যাঁ, তারা কতটুকু সচেতন ভাবে অফিসটা মেনটেন করে, এবং যারা যারা কাস্টমার আসে তারা কতটুকু মেনটেন করে, এটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আমাদের সাথে শেয়ার করলে আমরা একটু ধারণা পেতাম আর কি। উজ্জ্বল। ধন্যবাদ মিশন ভাই আপনাকে আবার। এক্সিম ব্যাংকের আসলে মানে এই পরিস্থিতিতে যেগুলো করেছে আমি সেগুলো একটু বলতে চাই আর কি। এক্সিম ব্যাংক আমাদের
ম্যানেজমেন্ট আমাদের 5 কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছে, এবং এটা দিয়েছে আমরা যারা মানে কর্মকর্তা আছি। প্রতি বছর আমাদের ব্যাংক প্রফিট হয়, প্রফিট হওয়ার পরে মানে 2019 সালেরটা 20 সালে দেয় আর কি। সর্বোচ্চ দেয় 5টা প্রফিট বোনাস আর কি একটা এমপ্লয়িকে আর কি। তো সেইখান থেকে আমাদের একটা প্রফিট বোনাস সবগুলা কর্মকর্তা কর্মচারী মিলে প্রায় 5 কোটি টাকা, এটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অলরেডি চেক দিয়ে দিয়েছে। আর আমাদের এক্সিম ব্যাংকের হোল কর্মকর্তা কর্মচারীর 2 দিনের বেতন, এবং এটা প্রায় 2 কোটি টাকার মতো আর কি। এটা আমাদের প্রায় 135টা ব্রাঞ্চ আছে বাংলাদেশে। বাংলাদেশে তো এই বাংলাদেশে 135টা ব্রাঞ্চ ম্যানেজার আছে, যে ম্যানেজার স্যাররা আছে, তারা এইগুলো মানে যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছে, বিভিন্ন টাকা পয়সা দিছে, তারপরে খাবার দিয়েছে। এবং আমি আমার নিজস্ব মানে পার্সোনালি যেটা আমার গ্রামের দিকে আর কি, যারা অলরেডি আমার বড় ভাই প্রায় 30টা পরিবারকে খাবার টাবার দিয়েছে, আমার বড় ভাই ঢাকা থাকে। এবং আর যারা আসে আমার এই তো 5 দিন আগে আমার আম্মার কাছে একজন আসছিল, যে সে খাইতে পারতেছে না, পরে আমার মা আমাকে ফোন দিছে, আমি আমার বিকাশ করে আমার যতটুকু সামর্থ্য টাকা পাঠিয়ে দিলাম। এবং আমার মাকে আমি বলছি যে গ্রামে যারা মানে এরকম কোন পরিস্থিতি আছে, যারা কিছু চাইতেও পারতেছে না, বা একটু খোঁজ নিবেন, যে যদি কারো কিছু লাগে আমাকে আপনি বলবেন, আমি বিকাশ করে টাকা পাঠিয়ে দেবো। এই তো এভাবে সবাইকে আসলে মানে সবার প্রতি এগিয়ে আসতে হবে আর কি, এটাই আমার সবার কাছে চাওয়া আর কি। যার যতটুকু সামর্থ্য, যদি একজনকে হয় একজনকে দিল। ওকে, ধন্যবাদ উজ্জ্বলকে। এই মুহূর্তে আমাদের সাথে সুমন হারিয়ে গিয়েছিল, সুমনকে পেলাম আর কি আমরা। আচ্ছা, এই আমরা যেটা বলতে চাই সেটা হলো আমাদের চেষ্টা যে মানুষের জন্য যে কাজ করা, আসলে যে যার জায়গা থেকে কিন্তু আমরা করছি। আমরা কিন্তু ল অ্যান্ড হিউম্যান রাইটস আমরা পড়াশোনা করেছি, আমাদের সাবজেক্টের নাম ল অ্যান্ড হিউম্যান রাইটস ছিল। সেই হিউম্যান রাইটস থেকে আমাদের কিন্তু হিউম্যানিটির ব্যাপারটা কিন্তু আমরা অনেক মানে স্ট্রং। সেই দিক থেকে কিন্তু আমরা আমাদের মতো যারা যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কাজ করার জন্য। আমরাও একটা প্ল্যাটফর্ম করেছি যেখানে দেখা যাচ্ছে সবাই এখানে আসতে পারবে, সেই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। তো এর মধ্যে আমি এখন আমাদের শাহজালাল আমাদের সাথে আসছে, শাহজালালকে আমাদের এখানে নিচ্ছি। শাহজালাল আমাদের প্রেসিডেন্ট এলামনার প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম শাহজালাল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জালাল ভাই। আসসালাম। অনেকগুলো প্রিয় মুখকে একসাথে দেখতে পাচ্ছি, সবাইকে দেখে ভালো লাগছে। সবাই আমি প্রথম থেকে লাইভটার সাথে সংযুক্ত আছি এবং দেখতে পাচ্ছিলাম সবার কথাগুলো শুনছিলাম। আশা করি সবাই ভালো আছে যার যার অবস্থানে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু একদিকে আজকে আমার ছেলের জন্মদিন ছিল, খুব মিস করেছি আমার ছেলেকে। একা একা বাসায় আছি, লকডাউনের কারণে ছেলের কাছে নাই আমি। আর দ্বিতীয়ত আমার মনটা খুব খারাপ, আমার মায়ের শরীরটা খুব খারাপ। আমার মা লিভার সিরোসিস, এই অবস্থার মধ্যে আমার মা খানো যাচ্ছে না। যে ডাক্তারকে রেগুলার দেখায় সে ডাক্তার আসলে উনি বসছেন না ওনার চেম্বারে, যে কারণে আসলে খুব অসুবিধা হচ্ছে। তো সবকিছু মিলে আছে, আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং পুরো 11 ব্যাচকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের ক্রমান্বয়ে আমাদের এই লাইভ প্রোগ্রামটা ইনশাল্লাহ আমাদের যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা আমাদের প্রতিটা ব্যাচকে ইনশাল্লাহ এখানে ইনক্লুড করবো। এই হচ্ছে বিষয়। এবং আমরা তো একটা কাজ করছি অলরেডি, মোটামুটি সবাই অবগত আছে। আমরা মানুষের জন্য একটা আমাদের ইউএপি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি। সেই মহৎ উদ্যোগটা আমরা যতদূর সম্ভব আমাদের নিজেদেরকে একটা ইয়ার মধ্যে রেখে আমরা কাজটা আগায় নেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং এটা অব্যাহত থাকবে এই কাজটা। তো আমরা প্রথম ধাপে আমরা আমাদের একটা কার্যক্রম আমরা শেষ করেছি, সেটা হচ্ছে আমরা অলরেডি অল্প কিছু পরিবারকে আমরা কিছু আমাদের সাহায্য সহায়তা করেছি, প্লাস পাশাপাশি আমরা একটা এতিমখানা আমরা সংযুক্ত আছি। এতিমখানাকে আমি আজকেও খবর নিয়েছি তাদের। তো এতিমখানাতে আমরা আমাদের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী আমরা তাদেরকে পাঠাইছি। ভবিষ্যতে তারা আরো কিছু হয়তো তাদের কিছু চাহিদা আছে, তো আমাদের আসলে ফান্ড অনুযায়ী আমরা তাদেরকে সেই চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছি, এবং আরো কিছু প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিব, এবং সেটা আমরা ক্রমান্বয়ে ঈদের আগে আমরা আরো কিছু উপহার সামগ্রী মানুষের কাছে পৌঁছাতে চাই।
এই জন্য সবার সহযোগিতা, সবার একসাথে সবার সহযোগিতা একান্ত কাম্য, কারণ এটা 2-4 দিনের কোনো বিষয় না। নতুন ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে, আমরা যেহেতু ল এন্ড হিউম্যান রাইটস এর ছাত্র ছিলাম সবাই, তো আমরা মানবাধিকারের আসলে একটা বিষয় থাকে যে এখানে এই বর্তমান সময়ে মানুষ যে অবস্থার মধ্যে আছে মানুষের, আমি আজকেও নিজের একটা পার্সোনাল কাজে আমি মতিঝিল গিয়েছিলাম, এর মধ্যে রাস্তায় কোনো মানুষ নাই, কোনোই মানুষ নাই, কিন্তু মানুষ আছে একদম অসহায় দরিদ্র যারা, যেখানে একটা মোটরসাইকেল বা একটা মানুষ একটা গাড়ি এসে যেখানে থামছে সেখানে কিন্তু সাথে সাথে 2-4 জন মানুষ কিন্তু দৌড়ায় চলে আসে যে কিছু সাহায্য সহযোগিতার জন্য। এবং ধানমন্ডি থেকে মতিঝিল পর্যন্ত আমি এই মানুষের লাইনটা আমি দেখছি, আমি বিভিন্ন জায়গাতে মানুষ সহযোগিতা করে যাচ্ছে। তো আমরা বাঙালিরা অনেক বেশি আমরা বলতে হবে যে আমরা আসলে সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতার হাত সবাই বাড়াই দিছে। এবং আমাদের অ্যালামনার পক্ষ থেকে, আমাদের ল অ্যালামনা যারা বিভিন্ন জায়গাতে অবস্থান করছে, আশা করি সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং সবাইকে সাধুবাদ এই কাজটার জন্য। সবাই যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছে তা না, সবাই ব্যক্তিগত উদ্যোগে যার যার এলাকাতেও করে যাচ্ছে। এই জন্য সবাইকেও সাধুবাদ জানাই, কারণ মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের মুখ্য বিষয় এখানে আসলে। তবে আমরা চাচ্ছি যে আমাদের একটা কমন প্ল্যাটফর্ম থেকে যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি, এই করোনা যুদ্ধে আমরাও সামিল হলাম, এই লয়াল আমনার পক্ষ থেকে আমরাও সামিল হলাম এটাতে মোকাবেলা করার জন্য। এবং আমি আমাদের এখানে যে কয়জন আছে, আমার ছোট ভাই ছোট বোন যারা আছে, সবার প্রতি আসলে ইয়া থাকবে, সবাই তো কোর্ট বন্ধ এখন, যে যার যার জায়গাতে বাড়িতে অবস্থান করছে, কোর্ট বন্ধ বা অফিস বন্ধ, সবাই এখন বর্তমানে যে অবস্থাটা আমি বাইরে দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ সকাল হলে বাইরে যায় এবং লকডাউনও তুলে দিচ্ছে, আস্তে আস্তে লকডাউন তুলে দিচ্ছে না, মানে বিভিন্ন জায়গাতে অফিস আদালত খুলে দিচ্ছে। কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু আসলে ভালো না, পরিস্থিতি দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। এবং করোনা পরীক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজে কিছুদিন অসুস্থ ছিলাম, আমি নিজে করোনা পরীক্ষা করাতে চেয়েছিলাম, কিন্তু করোনা পরীক্ষা করানোর জন্য যেসব জায়গাগুলো নির্ধারণ করা আছে সেসব জায়গাতে গিয়ে করোনা পরীক্ষা করানোটাও একটা রিস্কের ব্যাপার। দেখা গেল আমার করোনা নেই, কিন্তু যেই ক্রাউডের মধ্যে গিয়ে করোনাটা পরীক্ষা করতে হবে সেখানে আমার সংক্রমণ হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি। কিন্তু বাইরের আমাদের অবস্থা আমার মনে হয় আমাদের অনেক রোগীর সংখ্যা অনেক আছে। সুতরাং যারা এখানে আছে এবং পুরা আমাদের ভাই বোন যারা এখানে শুনছে আমাদের সাথে আছে, সবাইকে বলবো সরকার যে সিদ্ধান্তই নিক না কেন বা যেই কোনো সিদ্ধান্তই আসুক না কেন, নিজের সেফটিটা আগে, সবার আগে। আমরা কাজ করি সবাই নিজের জন্য, আমরা ইনকাম করি নিজের জন্য, সবাই নিজের জন্য আগে নিজেকে সেভ রেখে, নিজেকে প্রোটেক্ট রেখে যতটুকু কাজ করা যায় ওটাই করতে হবে। মানে এখন হচ্ছে হয়তো পেটে ভাত নাই এই জন্য মানুষজন রোডে নেমে যাচ্ছে, কিন্তু আসলে এটা এখন বর্তমানে মানে একদম রেড জোনের মধ্যে আমরা আছি। রাইট, ধন্যবাদ জালালকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। জালাল কিন্তু জিগাতলার পাশেই কিন্তু অবস্থান করছে, উজ্জ্বল। জালালও কিন্তু জালাল কিন্তু একা অবস্থান করছে, একাই রান্না করছে, একাই খাচ্ছে। এরকম কিন্তু অনেক মানুষ আছে, অনেক ছোট ভাই বোনরা আছে ঢাকাতে এরকম একা বসবাস করে, একা থাকে আর কি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা লাইভের শেষ প্রান্তে চলে আসছি, আমরা আর লাইভটাকে দীর্ঘায়িত করব না, কিন্তু সবাইকে একটা লাস্ট ওয়ার্ড বলার সুযোগ দেওয়া হবে। সবার কাছে আহ্বান থাকবে এই লাস্ট ওয়ার্ডে, যে সবার কাছে যে যতটুকু যা বলতে চায় আর কি, আহ্বান করতে চায় করতে পারে আর কি। ওকে, আমরা শুরু করছি উজ্জ্বলকে দিয়ে লাস্ট ওয়ার্ড। উজ্জ্বল। জি মেদন ভাই। উজ্জ্বলকে আমি একটা কথা বলবো, উজ্জ্বল তো কষ্ট করে বের হচ্ছে এই লকডাউনের মধ্যে, তো যারা হলো বাসায় থাকছে, কষ্টটা করা হচ্ছে একটা সেবা দেওয়ার জন্য, একটা ব্যাংক পরিচালনা করার জন্য, বা ব্যাংকে কিছু মানুষকে সহযোগিতা করার জন্য। তা যারা বাসায় থাকে তাদের উদ্দেশ্যে কি বলা যেতে পারে উজ্জ্বল? আমি সবার উদ্দেশ্যে, যারা বাসায় থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তো সবাই বাইরে গিয়ে রিস্ক নিয়ে কাজ করতেছি আপনাদের জন্য আর কি। তো আপনারা সরকার যে মানে নির্দেশনা দেয়, এই সরকারের নির্দেশনা অনুযায়ী সবাই মানে ঘরে থাকেন আর সবাই সেফ থাকেন আর কি। আর মিথুন ভাইয়ের উদ্দেশ্যে কে যেন জানতে চাইছিল যে আমার কাছে, যে মিথুন ভাই সম্পর্কে এক লাইনে কিছু বলার জন্য। আসলে মিথুন ভাই সম্বন্ধে কিছু মানে বলে শেষ করতে পারবো না আর কি। মিথুন ভাইয়ের সাথে আমার পরিচয় 2006 সাল থেকে। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে মিথুন ভাইয়ের সাথে পরিচয়, এবং মিথুন ভাইয়ের ফ্যামিলির সাথে আমার যাওয়া আসা সবসময়।
আঙ্কেল আন্টি, মিঠুন ভাইয়ের ছোট ভাই, আমার ফ্রেন্ডের মানে আমার এক ব্যাচ সিনিয়র, তারপরে আমরা ফ্রেন্ডের মতো আর কি। আর আমি আমাদের লয়াল ফ্যামিলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে একটা জিনিস আহ্বান করব, যে আমরা তো প্রতি বছর ইফতার পার্টি করি। তো ইফতার পার্টিতে আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করি আর কি। তো এবারে তো ইফতার পার্টি আমরা করতে পারবো না, তো আমরা যদি সবাই কন্ট্রিবিউট করে এই যে আপনি এতিমখানে একটা মানে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এরকম যদি অন্য আরেক কোথাও যদি একটা দেওয়া যায়, মানে এটা আমার ওপিনিয়ন আর কি। হ্যাঁ। আর ধন্যবাদ সর্বশেষ যেটা বলবো যে আমাদের মানে ভাইস চ্যান্সেলর স্যারের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে বেহেশতে বাসী করুক। আর সবাই ভালো থাকি, সবাই ঘরে থাকি, সুস্থ থাকি। ওকে, উজ্জ্বলকে ধন্যবাদ আর সুন্দর একটা প্রস্তাব রাখার জন্য। আমরা আসলে এই ইফতারটা এবারে না করে যদি এই যে টাকাটা আমরা পার্টিসিপেট করতাম সবাই মিলে, সেটা দিয়ে যদি আমরা একটা ফান্ড অ্যারাইজ করে মানুষের জন্য যদি কাজ করতে পারি, শুধু এখানে ফান্ড দেওয়াটা থেকেই মানে দেয়া থেকেই দূরে চলে গেলে হবে না। দেখা যাচ্ছে কি আমার বাসার পাশে জিগাতলা, আমার বাসার পাশে বনশ্রী, আমার বাসার পাশে যে কয়টা দেখা যাচ্ছে মানুষ আছে, দরিদ্র মানুষ প্রতিদিন নক করছে দরজা, তাদের যদি অ্যাড্রেসও কেউ দিতে চায় দিতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করবো, সাধ্যমতো চেষ্টা করবো তাদের বাসা পর্যন্ত আমাদের মানে এই উপহারটা বা সহযোগিতাটা দেওয়ার জন্য। লাস্ট ওয়ার্ডে এখন এবারে আসবো আশিকের কাছে। আশিক, সবার উদ্দেশ্যে লাস্ট ওয়ার্ড। সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফ থাকেন। বাইরে বের হতে হলে পর্যাপ্ত প্রোটেকশন নিয়ে বের হন। আর সবাই আল্লাহর কাছে দোয়া করি, যতদিন পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন না বের হচ্ছে, আমাদের আল্লাহর কাছে একটাই চাওয়া, যাতে খুব দ্রুত কোনো প্রতিষেধক করোনার বের হয়। নাহলে যে অবস্থা দেখতেছি লকডাউন বা করোনার পরিস্থিতিতে, খুবই ভয়াবহ অবস্থা। এটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে আমরা কেউ বুঝতে পারতেছি না। যতদিন যাচ্ছে আমার কাছে ততই ভয়াবহ মনে হচ্ছে। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, যাতে যত তাড়াতাড়ি এটার প্রতিষেধক যাতে বের হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লকডাউনটাকে এত সহজভাবে নিয়েন না। 5 তারিখে খুলে যাবে সবকিছু, সবাই কাজ করতে হবে না, এত সহজভাবে নিয়েন না। 5 মাসেও এখন পর্যন্ত বাইরের কান্ট্রিগুলোতে লকডাউন বলবৎ আছে। তো আমরা কিন্তু এটাকে সহজভাবে না নিই, সবার উদ্দেশ্যে এটা বলতে চাই আমিও। এবং সুমনের কাছে আসি। সুমন, আমার একই কথা। সত্যি কথা কি, অনেকেই তো এই মৃত্যু যাত্রায় সামিল হয়ে গেছেন। আমাদের থেকে যে কেউ হবে না তা মানে তার কোনো মানে নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। আমরা কাউকে হারাতে চাই না। সবাই যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। এখন আমাদের মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। ঠিক আছে? তো এই পরিস্থিতিতে সবাই যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। আর সবাই তো জানেন এখন আসলো এটার কোনো ধরনের ঔষধ না, যেটার ঔষধ হয়েছে নিরাময়ের একটাই হয়েছে, সেটা লকডাউন। আর সেটা আমরা সম্পূর্ণরূপে মেনে চলবো। এটাই সবার প্রতি আমার আহ্বান। সুমনকে অনেক ধন্যবাদ। চাঁদপুর থেকে সে আমাদের সাথে অনেকক্ষণ লাইভে ছিল। আমরা এখনো শুনছি আর কি 11 ব্যাচে সবার লাইভ সব আছে। এবারে আমরা আসি হলো জহিরুলের কাছে। আর একটু এড করবো ভাই, একটু এড করবো। আর সবার প্রতি আহ্বান করব, আসলে সবার তো ফিনান্সিয়াল পজিশন কন্ডিশন কিন্তু এক না। আর আরেকটা কথা, আমরা সবাই জানি সবারই কিন্তু নিজস্ব মানে আত্মীয় স্বজন কিংবা গ্রামে যারা আছে সবারই কিন্তু একেবারে সবার ফিনান্সিয়াল পজিশন কিন্তু একরকম না। আমরা যেখান থেকে করি সবাই তো করতেছি, তারপরও আমাদের যে উদ্দেশ্যে আমাদের ইউনিভার্সিটির যে এই উদ্যোগটা, এই মহতী উদ্যোগটা, এটাতে যে পারবেন সবাই অবশ্যই সামিল হবেন, অবশ্যই এই মহতী উদ্যোগের সাথে সামিল হবেন। ওকে, সুমনকে ধন্যবাদ। আমরা এখন সরাসরি চলে যাই হলো জহিরুলের কাছে। জহিরুল, কি মানে সবার উদ্দেশ্যে লাস্ট ওয়ার্ড? জি ভাই, সবাইকে আপডেট থাকতে হবে। আর হলো সবার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। আর নিজেকে একটু ঘরে তোলার এই সুযোগ, যে নিজেকে চেঞ্জ করার, আর যাতে আত্মীয়তার সম্পর্কটা সবাই এই সুযোগে একটু বাড়ায় নেয়। আর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আসলে এই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব, সবার জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য দোয়া করব। আমরা এখন চলে যাচ্ছি আকার কাছে। রুকসাত আকা সবার উদ্দেশ্যে লাস্ট ওয়ার্ড শুনতে চাই। আকা মানে ফ্রিজ হয়ে গেছে। আকা ঘুমিয়ে পড়ছে।
সবার উদ্দেশ্যে লাস্ট ওয়ার্ড। আকার ওখানে মনে মিউট করা আছে। না না, মিউট করা নাই, অন করা আছে। কথাই তো বলতেছি। হ্যাঁ, ওর ওখানে ওই নেটওয়ার্ক একটু স্লো আর কি। কথা বলতে পারিস আকার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলে যাও। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি বলে যাও। জি ভাইয়া, আমি শেষ কথা হচ্ছে সবাই অ্যাকচুয়ালি ভালো থাকেন, সবাই ভালো। আর আর ভাইয়া আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা এখানে তো অবশ্যই যারা যেভাবে পারবেন সেভাবে পারবেন বা পারবেন না, এখানে অনেকভাবেই হেল্প করা যায়। ঠিক আছে, নিজেদের মধ্য থেকে নিজেরাও ওভাবে করে সহযোগিতা করা যায়। তো যেভাবেই আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আর একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আমার স্কুল ফ্রেন্ডদেরকে নিয়ে আমি নিজেও একটা হেল্প পিপল নামের একটা পেজ ওপেন করেছি। আমি সেখানে আমরা অলরেডি এমন অনেকগুলো ফ্যামিলিকে সাহায্য পৌঁছে দিয়েছি এই পর্যন্ত। অনেক ভাবে করে আমরা আমাদের দিক থেকে যেভাবে সহযোগিতা করা যায় সেটা করতেছি। আর আমার আরেকটা রিকোয়েস্ট, যে মানুষ শুধু মানুষ না, আমাদের আশেপাশে অনেক ধরনের যাদের অ্যাকচুয়ালি যারা এখন সবকিছু বন্ধ থাকার কারণে তারাও খাওয়া দাওয়া পাচ্ছে না। সো আমার এইটাও একটা রিকোয়েস্ট থাকবে সবার, আপনাদের আশেপাশে বিড়াল হোক, কুকুর হোক, যে প্রাণী থাকুক না কেন, যদি পসিবল হয় আপনাদের দ্বারা আপনাদের বাসার ওয়েস্টেজ খাবারগুলো শুধু দেন। থাকা দরকার আছে। মানুষ মারা যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও হচ্ছে। এতটুকুই বলা, সবাই ভালো থাকবেন। এটাই। ঠিক আছে। পরিবেশটাকে রক্ষা অ্যাকচুয়ালি আমাদের সবারই দায়িত্ব। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে আসবো হলো জালালের কাছে। জালাল, সবার উদ্দেশ্যে লাস্ট ওয়ার্ড। সবাই তো আমরা শেষ করে ফেলবো আর কি। আচ্ছা, আমি ওই উজ্জ্বলের যে কথাটা বললো, উজ্জ্বলের কথাটা থেকে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে অলরেডি এটা নিয়ে একটা আমাদের ভিতরে নিজস্ব আমরা নিজেরা একটু আলাপ আলোচনা করেছিলাম মিথুন ভাইয়ের সাথেও, মিথুন ভাই জানে অলরেডি। সেটা হচ্ছে যে আমরা এইবারের ইফতারটা যেহেতু আমরা করতে পারবো না, সুতরাং আমরা এইবারের ইফতারটা আমরা অন্তত আমরা যদি প্রতি বছর আমরা ইফতারে মোটামুটি 100-150 লোক আমরা কিন্তু আমাদের অ্যালামনা মেম্বার কিন্তু আমরা অংশগ্রহণ করি। তো এই 100 জনে যদি চেষ্টা করি, আমরা অন্তত 500 জন লোককে, আমরা 500 জন পথচারীকে আমরা ইফতার করাতে পারবো। তো আমরা এটা আজকেও দেখলাম, আমি যেহেতু আজকে বিকেলে বাইরে ছিলাম, আমি দেখলাম যে বাইরে বেশ কিছু মানুষ নিজস্ব উদ্যোগে রাস্তায় কিছু অসহায় মানুষজনকে খাবার বিতরণ করছে, একদম রান্না করা খাবার প্যাকেট করে। এরকম রিক্সাওয়ালা থেকে পথচারী থেকে শুরু করে হসপিটালের ওয়ার্কার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড অনেকটাই রাস্তায় দিয়ে যাচ্ছে। তো আমরা এইবারে কিন্তু এই ধরনের একটা আমরা দেখি, আমরা চেষ্টা করি, আমরা ইনশাল্লাহ আমরা যদি হাতে নিই যে আমরা অন্তত 500 জন লোককে আমরা ইফতার করাবো, সেই 500 জন রাস্তার যারা মানুষজন, অসহায় দরিদ্র লোকজন যারা আমাদের দিকে তাকায় আছে, আমরা এবার এই উদ্যোগটা ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা অন্তত 500 জন লোককে আমরা যদি আমরা 100 জনের চেষ্টা করি, আমরা 500 কে ইফতার করাতে পারবো ইনশাল্লাহ। আর পরিশেষে আরেকটা কথা বলি, সেটা হ্যালো জালালে মনে ফোন আসতেছে অনেক। হ্যালো, হ্যাঁ জালাল, আমি শুনতে পাচ্ছি জালাল। আচ্ছা, আমাকে মনে হয় শোনা যাচ্ছে। যাই হোক, আমার এখানে একটা কল ঢুকে গেছিল, যে কারণে কলটা ড্রপ হয়ে গেছিল। তো এখন আমরা আসলে যে উদ্যোগটা আমাদের চলমান আছে, এটা ইনশাল্লাহ চলতে থাকবে, এবং আমরা এটার সাথে সবাই থাকবো, যে যার যার অবস্থান থেকে সবাই নিরাপদে থাকবো, এবং এদেরকে নিরাপদে রেখে আমাদের যতটুকু করা যায় সামর্থ্য আমাদের থাকে, আমরা সেই সামর্থ্যটা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো নিজে। ওকে, ধন্যবাদ জালালকে। জন্য থাকে অবশ্যই। ওকে, ধন্যবাদ জালালকে। ধন্যবাদ। সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এখন
লাইভ ক্লোজ করব। তার সবাইকেই বলতে চাই বাসায় থাকুন, এখনো করোনা শেষ হয়নি, এরকম একটা ব্যাপার না যে করোনা এখন শেষ হয়ে গেছে, আপনারা এইরকম চিন্তা ভাবনা কখনো করবেন না, ঠিক আছে? আর বাইরে গেলেও অনেক সচেতনতা অবলম্বন করে বাইরে যেতে হবে, মাস্ক পরতে হবে, গ্লাভ পরতে হবে, যতটুকু প্রোটেক্ট করা যায় আর কি নিজেদেরকে, সেটা সবসময় করতে হবে। এটা সবার কাছে হাত জোড় রিকোয়েস্ট থাকবে। আমরা সবাই যদি ভালোভাবে দেখা যাচ্ছে কি এই করোনাটা মোকাবেলা করতে পারি, আমাদের যতদিন আমরা এই ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে না, যতদিন আমাদের এই মোকাবেলা করতে পারছি না, ততদিন আমরা এই নর্মাল ভাবে লাইফ লিড করতে পারবো না। তো সবাই এইটা মনে করেন না যে করোনা শেষ হয়ে গেছে। তো আমরা অলরেডি এরকম চিন্তা ভাবনা আছে যে ইফতারটা নিয়ে অলরেডি আমরা চিন্তা ভাবনা করেছি, সবাই এখানে আমরা পার্টিসিপেট করব, সবাই মিলে আমরা একটা সুন্দর একটা আইডিয়া ঠিক করব যে মানুষকে আমরা হেল্প করতে পারি, যে সবচেয়ে গরিব মানুষগুলো, সবচেয়ে যারা একদম খুব খারাপ অবস্থা আছে তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি, সেই পর্যায়ে আমরা কাজ করছি। সবাই ভালো থাকবেন। উজ্জ্বল, আশিক, সুমন, তারপরে হলো এদিকে জহিরুল আছে, আকা আছে, এবং দেখা যাচ্ছে আমাদের যে ইয়া আছে কি বলে জেবিন আছে। সবাইকে অনেক ধন্যবাদ এই লাইভে আসার জন্য। 11 ব্যাচের আমরা বি সেকশনটা শেষ করলাম, আগামীকাল আমরা ঠিক এই সেকশনটা ধরবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।